নমস্কার, আমি সুমিত চৌধুরী, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা জানেন সোম, মঙ্গল, বুধ বিকেল 3টে মানে বাঞ্জারা লাইভ। আর এছাড়াও আপনারা যাদের সাবস্ক্রাইব করা আছে আমাদের ইউটিউব চ্যানেল, তারা যে কোনো সময় আমাদের যে লাইভ উইন্ডো থাকে প্যানেলে, তাতে গেলে যে কোনো আপনাদের সময় এবং সুযোগ মতো দেখে নিতে পারবেন বাঞ্জারা লাইভের প্রতিদিনের বৃত্তান্ত। আজকে আমরা কোথাও যাব না মানে না, ভয় পাবেন না, আমরা আপনাদের কোথাও নিয়ে যাব না তা বলছি না। আমরা বলতে চাইছি যে আজকে আমরা কলকাতার বাইরে কোথাও যাব না, কারণ আমাদের আজকের বৃত্তান্ত পুরোটাই কলকাতাকে ঘিরে। আর আপনাদের চেনা কলকাতাকে আচমকা একটা অচেনা জায়গা থেকে চেনাবেন যিনি, তিনি ইতিমধ্যেই আমাদের ফ্লোরে এসে গেছেন। বিশিষ্ট কলকাতার বিশেষজ্ঞ এবং গাইড বাবিন মিত্র। বাবিনকে অনেক অনেক স্বাগত আপনাদের সকলের তরফ থেকে। বাবিন, আমরা সময় নষ্ট না করে যেটা প্রথমে জানতে চাই সেটা হচ্ছে যে আপনার এই স্পেশালাইজেশনটা কলকাতা ঘোরানো, এইটা শুরু হলো কিভাবে? আসলে আমরা সব মানে সারা ভারতবর্ষের ট্যুর করাই, করে হঠাৎ করে মনে হলো যে কলকাতাকে নিয়ে একটা মানে বাইরের কান্ট্রিতে, ইউরোপ কান্ট্রিজে পায়ে হেঁটে ঘোরার একটা প্রবণতা আছে। তারা পায়ে হেঁটে হেঁটে দেখতে দেখতে ঘুরতে যায় না, জায়গাটা খুব ভালো করে দেখা যায়, চিনতে পারে। তো এই কালচারটা কলকাতাও আছে, অনেকেই করায়, এরকম অর্গানাইজ করায় ট্যুর। এছাড়া বোম্বে তো খুব ভালো হচ্ছে, তারপরে দিল্লিতেও হয়। মেনলি কলকাতাটাকে আমরা বলবো কলকাতা ঘোরা না, ইটস নট এ সিটি অফ জয়, ইটস এ সিটি অফ স্টোরিজ। প্রত্যেক আনাচে খানাচে ছোটো 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 গল্প লিখে আছে। যেমন আমি একটা গল্প দিয়ে শুরু করি। আগেকার যখন ব্রিটিশরা মারা যেতেন, তাদের ম্যাক্সিমাম 35-40 বছর বয়সে মারা যেতেন ডিউ টু ওয়েদার। হ্যাঁ, কলকাতায় যারা থাকতেন, হাওয়াটা এখানে শ্যুট করতো না, হাওয়াটা শ্যুট করতো না, তখন ম্যালেরিয়া অনেক কিছু ছিল। তো এই কারণবশত ওদের বাড়িতে চিঠি পাঠানো হতো যে, ধরুন ম্যাক্সিমাম ব্রিটিশদের টম, ডিক অ্যান্ড হ্যারি বলেই পরিচিত ছিলেন সবাই। ওদের বাড়িতে চিঠি পাঠানো হতো। সেই চিঠিগুলো ওদের বাড়িতে যখন যেত, ওখান থেকে নক করলে, পোস্টম্যান নক করলে বলতো টক ডিক ইন দ্য হেভেন। তো ঠিক লেটারগুলো নেওয়া হতো না। কলকাতায়, সেন্ট্রাল কলকাতায় এমন একটা বিল্ডিং আছে যে বিল্ডিংটার নাম হচ্ছে ডেড লেটার অফিস। সেটা আজকেও আছে, মানে সব রকম লোকই হয়তো ওখান দিয়ে আছে না, ওটা তত্ত্বাবধানে আছে, টেলিগ্রাফ অফিস, যেটা আনডেলিভার্ড চিঠি। হ্যাঁ, আনডেলিভার্ড চিঠি, ডেড ম্যান অফ। যাই হোক, তো এত সুন্দর একটা স্টোরি। এছাড়া যদি আপনি একটু এদিকে দেখেন, যেমন 1901 সালে ভিক্টোরিয়া, আমাদের কুইন ভিক্টোরিয়া মারা যান, তখন চিন্তা করা হয় যে ভিক্টোরিয়াটাকে বানাবো, পয়সা কে দেবে? এই পুরো ভিক্টোরিয়া কিন্তু ইন্ডিয়ানদের পয়সা দিয়ে তৈরি, ইন্ডিয়ান বা ব্রিটিশ ইন্ডিয়া যারা ছিলেন তাদের দিয়ে তৈরি। সবাই মিলে ওটাকে তৈরি করা হলো। প্রথমে ভেবেছিল ছোটো 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 কিছু কিছু মনুমেন্ট সারা ভারতবর্ষে বানাবো। তারপর চিন্তা করে দিল, না, সারা ভারতবর্ষে বানালে তো আমাদের সম্মান থাকবে না, ছোটো ছোটো, তাহলে তাজমহলের মানে এতে কাছাকাছি একটু বানাতে হবে। তা তারা কী করলো, এখানে ওদেরই পয়সা দিয়ে বানানো হলো। বানানো তো হবে, বানাবে কে? মার্টিন অ্যান্ড কোম্পানিকে দেওয়া হলো এর দেখাশোনা করে বানানোর জন্য, কনস্ট্রাকশন করার জন্য। তার আরেকজন পার্টনার, একজন ছিলেন মার্টিন, আর তার একজন পার্টনার ছিলেন, সবাই চেনেন, আর.এন. মুখার্জি, যার নামে এখনো একটা রাস্তা আছে, ঠিক, রাধানাথ মুখার্জি রোড। ঠিক। এই যে ছোট ছোট গল্পগুলো আমরা চিন্তা করলাম যে বাঙালিরা যদি এইগুলো ঘোরে, মানে পুরনো কলকাতাটাকে ঠিক এরকম করে ঘোরে, বা স্কুল কলেজে বাচ্চারা যদি যায়, একটা সিনেমা দেখার সময় 3 ঘন্টা, আপনি 3 ঘন্টা হেঁটে কলকাতাটাকে দেখছেন। তো এটাতে কি আপনার যে এই যে হেরিটেজ ওয়াকটা হয়, এটা কি ইতিহাসের পার্টটাও কিছুটা আসে? মানে আমাদের ধরুন এই কলকাতাটা তো ছিল, কলকাতা যে ছিল না তা না, কলকাতাটা সুতানুটি ছিল, গোবিন্দপুর ছিল, এবং অবশ্যই ডিহি কলকাতা ছিল।
এটা আমরা তো জানি আজিম উসানকে উৎকোষ দিয়ে ম্যানেজ করে আলটিমেটলি এখানে ব্রিটিশরা আমাদের সাবর্ণ চৌধুরীদের কাছ থেকে কিনেও নিয়েছিলেন 1300 টাকা দিয়ে। এটা জমিদারি সত্ত্ব, মানে ওইভাবে তো জমি কেনা ছিল না, জমিদারি সত্ত্বটা তারা কিনেছিলেন। এবং তারপরে যে কারণে ওরা এখানকার জমিদারি চালানোর জন্য, মানে এখানকার জমিদারি তো বোঝার মতো লোক দরকার, তো গোবিন্দরাম মিত্রকে ওরা ব্ল্যাক জমিদার হিসেবে ওদের প্রথম নিয়োগ করেন। যে গোবিন্দরাম মিত্র যার প্যাগোডা মন্দির ছিল 1737-এর ঝড়ে যেটা ভেঙে পড়ল। তো যাই হোক, সেটা তো অনেক ইতিহাসের গল্প। তো আপনারা এই ঘোরাটা শুরু করেন কোথার থেকে? আমাদের ওয়াকটা অনেকভাবে ডিভাইড করা আছে থিম ওয়াইজ। আচ্ছা। এবং সব থেকে মোস্ট পপুলার যে থিম সেটা হচ্ছে ব্রিটিশ ক্যালকাটা ওয়াক, যেটাকে বলা হয় হোয়াইট টাউন ওয়াক। হোয়াইট টাউন, একটা ব্রিটিশরা যেখানে থাকতো ডালহৌসি স্কোয়ার থেকে, ওরা হোয়াইট টাউন বলতো। আমাদের ওটা কলকাতাটা করে দুটো ভাগে ভাগ করেছিল, হোয়াইট টাউন আর ব্ল্যাক টাউন। না, মাঝে আরেকটা আছে, টাউন যেটা নেটিভ ক্যালকাটা, নেটিভ ক্যালকাটা ব্ল্যাক টাউন, ওটা একটা ওয়াক হয়। ওটা আপনার শোভাবাজার থেকে গিরিশ পার্ক, শোভাবাজার থেকে গিরিশ এই পার্ক সেক্টরটা হয়। মানে আপনি সুতানুটিটাকে ধরে ঘুরছেন। হ্যাঁ, মোটামুটি ওখানটাই অলমোস্ট। আর যেটা সব থেকে পপুলার হচ্ছে ব্রিটিশ ক্যালকাটা ওয়াক, যেটা আমাদের আগে আমরা শুরু করতাম সেন্ট জনস চার্চ থেকে। তো যেখানে আমাদের শুয়ে রয়েছে, আমাদের জবচানক শুয়ে রয়েছে। তো এবং ওইখানে জবচানকে, যদিও কলকাতার মানে যিনি জবচানক এসেছিলেন 1686-এ, তখন বলা হতো প্রথম পদার্পণ করেন কলকাতা, তখন বলা হতো কলকাতার জন্মদিন নাকি সেই দিন 24 অগস্ট অলিখিতভাবে। তারপর ওটা তো পরে হাইকোর্ট বাতিল করে, এরা যখন কেস করেছিল বলেছেন যে না, ওটা কলকাতার সিটির জন্মদিন হতে পারে। প্রসেস, ওটা একটা আরবানাইজেশন, একটা প্রসেস। এই দেখুন আমাদের এটাও মনে রাখে না। এইটা হচ্ছে একটা খুব ইন্টারেস্টিং। আপনি বলছিলেন যে পুরুষরা ব্রিটিশরা মারা যেতেন খুব তাড়াতাড়ি, তো ব্রিটিশ কিছু মহিলা কিন্তু বেশ কোনো কারণে দীর্ঘায়ু হয়েছে। মানে জবচানকের ঠিক পিছনের দিকেই একটা সমাধি আছে, আমি গিয়েছিলাম, দেখেছিলাম, শোনো একজন মহিলার সমাধি। সেটা দেখবেন তিনি কিন্তু প্রায় 8 জনকে বিয়ে করেছেন এবং দীর্ঘদিন তিনি বেঁচে থেকেছেন। আর আমাদের যার নামে ফেয়ারলি প্লেস, মিস ফেয়ারলি, তিনিও কিন্তু দীর্ঘায়ু ছিলেন। হ্যাঁ, এটা ছেলেরা বেশি মারা যাচ্ছে এবং সবাই আসতেও চাইতো না, কিন্তু যাদের ওখানে কিছু হতো না তারা আসতো, এটা তো ফ্যাক্ট। দে অল অফ দেম ওয়ার ফরচুন সিকার্স। একদম, যারা এখানে আসতো তারা সৌভাগ্যের খোঁজে আসতো। এবং সমৃদ্ধিতে সেই তুলনায় কলকাতার তুলনায় মুর্শিদাবাদ অনেক এগিয়ে। এটা তো ডাউনফল তো পলাশির পর থেকে শুরু। তো আপনাদের পরের সার্কিটে আপনার জবচানক দিয়ে আপনারা শুরু করতেন দেন? হ্যাঁ, ওখান থেকে শুরু করে আপ টু জিপিও অবধি হয়। জিপিও হলো, হ্যাঁ, এখান থেকে ধরুন আস্তে আস্তে লাল দিঘি পড়লো, তারপরে আপনার জিপিও পড়ছে, তারপর আমাদের গভর্নর হাউস পড়ছে। এই জিপিওটা তো অ্যাকচুয়ালি ছিল ফোর্ট উইলিয়াম। প্রথম ফোর্ট উইলিয়াম বলা উচিত না, মানে প্রথম ব্রিটিশদের দুর্গটা ছিল হচ্ছে প্রথম ফোর্টটা ছিল 1756 এ, যখন সিরাজ যখন জুন মাসে কামান দাগছে, যেটা গুড়িয়ে দিয়েছিল সেটা হচ্ছে ফোর্ট উইলিয়াম, যখন জিপিও দুর্গটা। ওখানে খুব ইন্টারেস্টিং, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, জিপিওতে একটা পেতলের পাত দিয়ে লেখা আছে। হ্যাঁ, পাত দিয়ে লেখা আছে এবং ওটা ব্যারিকেড করা আছে, মার্ক করা আছে যে এইটা নিশার মানে কেলদার সীমান্ত ছিল। আর ইভেন ওখানে আরেকটা জিনিসও আছে খুব ইন্টারেস্টিং, ব্ল্যাক হোলটা, যে ব্ল্যাক হোল ট্রানজিটটা হয়েছিল অন্ধকূপ, যেটা ঘিরে রেখে দেওয়া হয় ছোট জায়গা, আপনি দেখতে পারেন পেছন দিকটা করা আছে। আমরা ওটাও দেখাই। এই সেক্টরটা অনেকখানি বড় সেক্টর, প্রচুর। প্রথম রেস্টুরেন্ট আছে একদম। প্রথম রেস্টুরেন্টটা কোথায়? প্রথম রেস্টুরেন্ট আপনাকে ওই ডালহৌসিতে, একদমই রাস্তার উপরে, ভেঙে চুরে গেছে, কিছু নেই, নাথিং, ভাঙাচোরা বিল্ডিংটা। তাও কোন বিল্ডিংটা এটা? ওটা হচ্ছে আপনার ওই বিল্ডিংটা আমি কীভাবে বলবো বলুন তো, বিল্ডিং নামটা আমার ঠিক খেয়াল নেই। ওটা হচ্ছে আমাদের একদম এতে যে ফুটপাতে যে এগুলো খাবারগুলো বিক্রি হয়, তার অপোজিটে একটা বিল্ডিং আছে। হ্যাঁ, একটা তো ইস্টার্ন রেলের বিল্ডিং আছে। ইস্টার্ন রেলের বিল্ডিং না, তার পাশেরটা। আচ্ছা, তার পাশে একদম ভেঙে চুরে গেছে। আচ্ছা, মেটকাপ হলটাকে তো সংস্কার করেছে, ওইটাকে সংস্কার করেছে। হ্যাঁ, এটাকে এগুলো কিছু করেনি, কিছুই নেই। আচ্ছা, তো ওটা কলকাতার প্রথম রেস্টুরেন্ট ছিল। আচ্ছা, এবারে এই দিকটা, ওই সেক্টরটা অনেকটাই বড় সেক্টর, পুরো বড় সেক্টর। ওখানে প্রথম আমাদের যেরকম হয়েছিল, একটা ডাকাতি হয়েছিল। আচ্ছা, আমাদের যে আপনি যদি এতে যান না, ওই আমাদের মিন্টের যেটা এখন করেছে, মিউজিয়াম করেছে, ওই গেট স্ট্যান্ড হোটেলের পাশে। হ্যাঁ, ওটার অপোজিটে একটা গেটে দেখবেন দুটো বন্দুক আর দুটো কামান রাখা আছে। ওখান থেকে বন্দুকের অর্ডার পেয়েছিল ব্রিটিশরা। ওইটা দুজন গরুর গাড়িতে করে, মানে 7টা গরুর গাড়ি লাইন দিয়ে করা হয়েছিল। দুটো গরুর গাড়িতে বন্দুকগুলো ছিল আর বাকি গরুগুলো ফাঁকা ছিল। ওই দুটো বাকি 5টা বেরিয়ে গেল, দুটো
উল্টো দিকে বেরিয়ে গিয়ে বৃষ্টির মধ্যে বেরিয়ে গিয়ে বিশাল মানে অস্ত্র চুরি হয়েছিল। এটা কি রডা কনস্পিরেসি? রডা কনস্পিরেসি, এক্স্যাক্টলি। হ্যাঁ, ওটা বিখ্যাত মামলা। হ্যাঁ, ওটা মানে রডা আর্ম ফোর্স। হ্যাঁ, ওটা 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 গ্রেট ডে লাইট রবারি। ওই আপনি যে বিল্ডিংটার কথা বলছেন ওটা প্রথম টাকশাল। আমাদের যে এখন বেহালার দিকে যে মাজরাটা টাকশাল, সেটা অনেক পরে মিন্ট। এটা অনেক আগের টাকশাল। এটা হচ্ছে অনেক এখন ওটা হেরিটেজ করে দিয়েছে, ওখানে খুব সুন্দর এক্সিবিশনও সাজিয়েছে। হ্যাঁ, সেই এইটা খুব মানে তারপরে আপনারা ওটা কভার ওইটা হয়। আমাদের একটা ব্রেকফাস্ট থাকে, আমরা যেহেতু হেরিটেজ বলে একটা হেরিটেজ ব্রেকফাস্ট, ডালহৌসিতে ওই সকালবেলা দিকটা ওখানেই ব্রেকফাস্ট হয়। যখন ডালহৌসিতে ফুটপাতে খাবারটাই তো একটা হেরিটেজ। নিশ্চয়ই। তো ওখানে এটা কি আপনারা ডেকার্স লেনে খাবার খান? আচ্ছা। আর যেহেতু আমাদের একটু সকাল দিকে, তো মানে আমাদের প্রোগ্রামটা 7টা থেকে 8টা থেকে শুরু হয়। আরো সকালের দিকে মানে 5টা নাগাদ আপনাদের সকল শুরু হয়। তার আগে সেটা হচ্ছে চাইনিজদের পোদ্দার কোর্টের কাছে টেরিটি বাজারে চাইনিজদের একটা ব্রেকফাস্টের কিন্তু বড় আসর বসে। খুব ভালো ছিল এটা। এখন একটু এখন ডিটোরিয়েট এখন মানে বেসিক্যালি চাইনিজ কেউ নেই। আচ্ছা, মানে ওই লোকাল লোকরা নিয়ে এসে বসে। এটা ডিটোরিয়েট করে গেছে। তার আমরা খাওয়াই না। আমাদের যখন গ্রে টাউন যেটা বললাম, এরপরে হয় গ্রে টাউন। আচ্ছা, গ্রে টাউনটা হচ্ছে মিক্স কালচার ওয়াক। আচ্ছা, ওটা বো ব্যারাক থেকে স্টার্ট হয়। বো ব্যারাকে হলো, তারপরে ওখানে আপনাদের আমাদের হিন্দু বুদ্ধিস্ট মিশনারি আছে, ওখানে ওর ভেতরে যাওয়া হলো। তার পাশে হচ্ছে আপনার ফার্সি ফায়ার টেম্পল, যদিও টেম্পলটা দেখানো যায় না, কিন্তু ওঠা যায়। টেম্পলে ওঠা নট অ্যালাউড। ওখানে কি আগুনটা ওরা এখনো মেইনটেইন করছে? হ্যাঁ, আমরা তো দেখতে পারি না। আচ্ছা, আমাদের অ্যালাউডই নয়। তারপর ওখান থেকে ওটা খুব সুন্দর ওয়াক। ওখান থেকে আপনি আইটু গেলে টেরিটি বাজারে গেলেন, চাইনিজ টেম্পলস দেখলেন। চাইনিজ টেম্পল দেখার পর আস্তে আস্তে এগিয়ে গিয়ে সিনিকক্সগুলো দেখানো হলো। আচ্ছা, আমেরিকান চার্চ আর আর্মেনিয়ান চার্চ আছে, আর্মেনিয়ান চার্চটা দেখানো আপনারা। আচ্ছা, এইটা হচ্ছে মিক্স কালচার। আর একটা তো কলকাতা ব্ল্যাক টাউন ওয়াক, যেটা নেটিভ ওয়াক। ব্ল্যাক টাউন ওয়াকটা আপনারা কোথা থেকে শুরু? ওটা হচ্ছে আমরা শুরু করি গিরিশবাগ থেকে, শেষ করি শোভাবাজার। শেষ করে মানে নবকৃষ্ণদের বাড়ি দেখিয়ে শেষ করা হয়। আচ্ছা, ওই ছাতুবাবু লাটুবাবুর বাড়ি। হ্যাঁ, ছাতুবাবু লাটুবাবুর বাড়ি থেকে। হ্যাঁ, আমাদের কলেজ আছে, এই কলেজ। মানে আপনারা স্কটিশ বেথুন এগুলো ইয়ে করেন? হ্যাঁ, স্কটিশ বাইরে দিয়ে তো ঘোরা হয়। স্কটিশের বিল্ডিং এর ইয়েটাও খুব ইন্টারেস্টিং, মানে আর খুব ইন্টারেস্টিং। হেদের পুকুরটাও কিন্তু বহু পুরনো। তারপর এর মিষ্টির দোকানটা আছে আপনার নফরচন্দ্রের মিষ্টির দোকান ওখানে। হ্যাঁ, তো তারপরে ওইখানে ওই বেথুন কলেজের পাশ দিয়ে গলিটাতে পরপর মিষ্টির দোকান, ওগুলো প্রত্যেক কটাই খুব পুরনো। নকুরের মিষ্টির দোকান, নকুর চন্দ্রেরটা পুরনো, নফরেরদেরটা পুরনো, যাদবদের মিষ্টির দোকানটা আছে ওখানে। ওই লাইনটা কার্যত সবগুলোরই বয়স প্রায় 100-150 এরকম। আমরা ওখান থেকে ব্রেকফাস্ট করাই। মিষ্টিটা হয়তো একটা করে বা দুটো করে, কারণ আমাদের চার্জটা খুব নমিনাল রাখি। আমরা চার্জেস নিই। আগে তো আমরা প্রথম যখন শুরু করেছিলাম 300 টাকা করে নিতাম, উইথ ব্রেকফাস্ট অ্যান্ড উইথ প্রপার ট্যুর গাইড। আচ্ছা, আমি থাকি বা আমার ম্যানেজার থাকে, বা আমাদের মেনলি ট্যুর গাইড আমাদের থাকবেই একটা, ইন্ডিয়ান ট্যুরিজমের মানে অথরাইজড একদম। হ্যাঁ, এবং ওরা বেসিক্যালি কি প্রচণ্ড সব ল্যাঙ্গুয়েজে ফ্লুয়েন্সি থাকে, এবং ওদের ডেপটা প্রচুর বেশি। আচ্ছা, প্রচুর, মানে একদম ডিটেলসে ডিটেলিং গল্পগুলো বলে। এটা খুব ভালো, মানে ওরা গল্পটা বললে তখন শুনতেও ভালো লাগবে। আর ওরা যেহেতু প্রফেশনাল, তো ওদের আমাদের মতন তো নয়, আমরা তো অর্গানাইজটা করে দিচ্ছি, কিন্তু ওরা যেহেতু প্রফেশনাল, খুব সুন্দর গল্পগুলো বলে। হ্যাঁ, ঠিকই। কারণ পুরনো কলকাতার এই যে কেল্লাটা আমরা বললাম, অ্যাকচুয়ালি ওই কেল্লাটার পাশ দিয়ে একটা খাল ছিল, মানে যেটা জিপিওর পাশ দিয়ে, ওই জিপিওর পাশ দিয়ে গেট ইস্টার্ন রোডের পাশ দিয়ে, ওটা এখন যেটা সুবোধ মল্লিক স্কয়ার, ওর পাশ দিয়ে আপনার ওই ডেন্টাল কলেজ, মানে ক্রিক মানে ইংরেজিতে খাল। তো ওই ক্রিক ওটা দিয়ে ওটা বেলেঘাটায় পড়তো। আর বেলেঘাটার যে খালটা ছিল, ওটা সেন্ট্রাল লেক চ্যানেল ইংরেজরা নাম দিয়েছিল। অ্যাকচুয়ালি আপনার ওই কলকাতার পূর্ব কলকাতার পুরো দিকটাই ছিল হচ্ছে বিরাট জলাভূমি। মানে 9টা ভেরি বুঝিয়ে কার্যত সল্টলেক তৈরি হয়েছে। 9টা ভেরি ওখানে এক্সিস্ট করতো, তার মধ্যে একমাত্র ক্যাপ্টেন ভেরি মানে এটা এখনো আছে, আর নলবনের ভেরিটা আছে। বাকি 7টা ভেরি বোঝানো হয়ে গেছে। তো ওইখানে পুরোটাই ছিল হচ্ছে জলাভূমি। আর বেলেঘাটার নস্করদের বাড়ি অলমোস্ট আপনার জনবসতির শেষ সীমান্ত ছিল। মানে জনবসতি মানিকতলা, সামবাজার, এইটাই ছিল হচ্ছে পুরনো সুতানুটি। এইটা গড়পাড় বলতো অনেকটা আপনার ওই এই দিকটা এসে গিয়ে, মানে আপনার
মানিকতলার যেই পেরিয়ে এই দিকটা সার্কুলার রোডের পূর্ব প্রান্ত, এইটাকে গড়পাড় বল। গড়পাড় অ্যাকচুয়ালি গড়পাড় কথাটার মানে আমার যতদূর ধারণা, এটা কলকাতা বিশারদরাও বলতে পারবেন, সেটা হচ্ছে যে ফোর্ট উইলিয়াম কোম্পানির যে এখতিয়ার সেটাকে গড়কে কেন্দ্র করেছিল, ফোর্টকে কেন্দ্র করে। কোম্পানি এলাকা বলতে ওই যে খালটা ওরা কেটেছিল মারাঠা ইয়ের সময়, সে খালটা কেটেছিল হচ্ছে বর্গি হামলা আটকানোর সময়। তো ওই খালটা কেটেই ছিল হচ্ছে সার্কুলার রোড বরাবর। সার্কুলার রোড বুঝিয়ে পরে 1790-তে আপনার সার্কুলার রোড তৈরি হলো, খাল বুঝিয়ে। মানে আমাদের সামনে অফিসের সামনে যে রাস্তাটা দেখছেন খাল ছিল। কারণ এটা যে শহরের শেষ প্রান্ত ছিল তার প্রমাণ হচ্ছে, দুটো প্রমাণ আছে। একটা প্রমাণ হচ্ছে যে লৌকিক প্রমাণ যদি আপনি ধরেন, পার্ক স্ট্রিটের মুখে হচ্ছে কবরখানা ইংরেজ। এইটা একটা মজা আছে কিন্তু, এই যে আমি বললাম ব্রিটিশের ছেলেরা যখন ওই 40 বছর 30-40 বছরে মারা যায়, তখন কিন্তু পার্ক স্ট্রিটের একদম পার্ক স্ট্রিটেই ছিল আমাদের কবরখানাটা। হ্যাঁ, এবং খুব ডালহৌসিতে ছিল সেটা আগে। তখন কি হতো, ওই প্রসেশন করে নিয়ে যেত, আর লোকে আরো ব্রিটিশরা ভয় পেয়ে যেত। তখন কি করতো, রাত্রিবেলা পার্ক স্ট্রিটে গিয়ে ঘুরে ওদের, কারণ এইটা শহরের শেষ সীমান্ত, কারণ এটাকে ঘিরে হচ্ছে খাল কাটা হয়েছিল, তার প্রমাণ। আর বাঘ থাকতো ওখানে, বাঘ তো ছিল, পার্ক স্ট্রিটে তো বাঘ ঘুরতো। আপনার যখন সেদিন মেট্রো রেলের চৌরঙ্গিতে যে খোঁড়া হলো, মেট্রো রেল কাটার সময়, তো জওহরলাল নেহরু রোড খোঁড়ার সময় আপনার বড় বড় সুন্দরী গাছের গুড়ি উঠেছে 30 ফুট 40 ফুট। সুন্দরবনের সঙ্গে লিংক আপ ছিল। সুন্দরবন লিংক আপ না, ইট ওয়াজ পার্ট অফ সুন্দরবন। আমি কিছুদিন আগে, এখনো সেই বোর্ডটা আছে কিনা আমি জানি না, আমিও দেখেছিলাম, আমি রাজভবনের উল্টো দিকে দেখেছি লেখা আছে কার্জন পার্কে যে আপনি সুন্দরবন জৈব পরিমণ্ডলে প্রবেশ করছেন। আমি একটা ম্যাপও দেখেছিলাম, এটা আমাদের পার্ট অফ সুন্দরবন। এখন আপনাকে এটা বায়োস্ফিয়ারের দিক থেকে দেখলে কলকাতা এখনো সুন্দরবনের পার্ট, এবং পার্ক স্ট্রিটে সত্যি সত্যি বাঘ বেরোতে, ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যদি হাইকোর্টের অরিজিনাল সাইডটাকে খেয়াল করেন, হাইকোর্টের দুটো সাইড আছে আপনি জানেন, একটা অরিজিনাল সাইড, একটা অ্যাপ্লাইড সাইড। এই অরিজিনাল সাইডটা হচ্ছে যে এই সার্কুলার রোডের পশ্চিম প্রান্তে যারা পড়েছে তারা হচ্ছে হাইকোর্টের অরিজিনাল সাইড, তার মানে অরিজিনাল কলকাতা যেটা ছিল। আর বাকিটা হচ্ছে অ্যাপ্লাইড সাইড, যেটা হচ্ছে আপনার পরে যোগ হয়েছে। ঠিক ঠিক। তো এইটা হচ্ছে আপনার ইন্টারেস্টিং। তো আপনারা তাহলে ওদিকে, তারপরে আপনারা মানিকতলা, সুকিয়া স্ট্রিট, না এই সেক্টরটা হয় না। আরেকটা আসলে এইগুলো বেশি, এই তিনটে বেশি লোকে মানে পছন্দ করে। আর এরপরে হচ্ছে ওয়াক বাই দ্য গ্যাঞ্জেস বলে একটা হয়। আচ্ছা, ওটা ফ্লাওয়ার মার্কেট থেকে নিলাম, জগন্নাথ ঘাট থেকে। হ্যাঁ, আমাদের এশিয়ার লার্জেস্ট ফ্লাওয়ার মার্কেট, ওখান থেকে হলো। ওখানে একটা কুস্তির আখড়াও আছে। অনেক সময় আমরা যদি মানে হয় ওই আখড়াটা, ওই কুস্তির একটু দেখানো প্ল্যানিং করা থাকে আমাদের। তারপরে ওখান থেকে আস্তে আস্তে ধরুন হেঁটে হেঁটে এই কুস্তির আখড়াটা, কুস্তিটা কখন হয় এটা আমি বারবার শুনি। এটা কুস্তির আখড়াটা ওদের টাইমিং আছে, টাইমিংটা হচ্ছে একটা সকালবেলা হয়, আর একটা বিকেলে নাগাদ হয়। আচ্ছা, তো কুস্তির আখড়াটা খুব ভালো, ওইটা বেশ সুন্দর। আচ্ছা, তো এবার ওইটা একটু এক্সপেন্সিভ, তো সেরকম করে আলোচনা করে নিয়ে করাতে হয়। লোক গ্রুপ বড় হলে অসুবিধা হয় না। আচ্ছা, আবার ওখান থেকে হেঁটে হেঁটে হাওড়া ব্রিজ যাওয়া হয়, হাওড়া ব্রিজ টোটাল হাওড়া যাওয়া হলো। আবার ওখান থেকে জেটি করে আপনার মল্লিক বাজার ঘাট, এই ঘাটগুলো যেগুলো আছে এইগুলো দেখানো হয়। আবার সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে পুতুল বাড়ি। আচ্ছা, যেটা হন্টেড প্লেস বলে, পুতুল বাড়ি, অনেক গল্প আছে দেখি ওখানকার। এইটাও এই যারা আসেন এরা কি এই বরিশার শ্রাবণ রায় চৌধুরীদের ইতিহাস অমুক তমুক এগুলো নিয়ে উৎসাহী শুনতে না? ওরা অতটা না, নিউ মার্কেটই ধরুন, তারও তো একটা হিস্ট্রি আছে, অনেক ভালো। নিউ মার্কেটটা তো অ্যাকচুয়ালি বস্তি ছিল, ওখানে অনেকটা বস্তি উচ্ছেদ করে নিউ মার্কেট। ওল্ড মার্কেটটা ছিল হচ্ছে চাঁদনির উল্টো দিকে যে মার্কেটটা, ওইটা হচ্ছে ওল্ড মার্কেট। যে কারণে কথাটা নিউ মার্কেট। নিউ মানে, আর নিউ তার মানে কি, কেন নিউ? নিউ হচ্ছে এই পুরনো মার্কেটটা থাকা সত্ত্বেও একটা নতুন মার্কেট করেছিল। দ্যাটস হোয়াই ইট ইজ নিউ মার্কেট। ওটা হচ্ছে বেসিক্যালি হক সাহেবের মার্কেট। ওটা একটা খুব স্টোরি আছে। এই হক সাহেব কিন্তু একজন লেডিকে বাঁচিয়েছিলেন একজনের হাত থেকে, তখন সিডিএসসি মানে লালবাজারের সিআইডি অফিসার ছিলেন উনি। একটা ব্রিটিশ মহিলাকে, ব্রিটিশ মহিলা নয় ঠিক, ওনার অ্যাংলো একজন, হ্যাঁ, তাকে মানে কিছু লোকের হাত থেকে বাঁচিয়েছিলেন। সেখানে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল ওনার অনারে, কিন্তু এই হক মার্কেট করা। নিউ মার্কেটের নাম হচ্ছে হক মার্কেট, এখন লেখা আছে বড় করে। হ্যাঁ, অবশ্যই হক মার্কেট বটে। ওখানটাও অনেক অনেক জায়গা আছে, ওখানে ছোট ছোট দেখুন চ্যাপলিন
সিনেমা হল আমরা ভেঙে ফেললাম, কিন্তু চ্যাপলিনের বিশাল প্রথম সিনেমা হল যেখানে দেখানো হয়েছিল। তো চ্যাপলিনের ভালো একটা স্টোরি আছে। কলকাতায় আনাচে কানাচে গল্প আছে, আনাচে কানাচে। কলকাতার ফুডস নিয়ে আপনাদের আমরা ফুড দিয়ে করি, কেবিন ওয়াক বলে আমরা করি, কিন্তু ডিমান্ড খুব কম থাকে। হ্যাঁ, ওইটা হচ্ছে ধর্মতলা। হ্যাঁ, স্ট্রিট কেবিন ওয়ার্কের মধ্যে কাঁধে কাঁধে পড়ে ফুডে কোনটা আপনারা এক্সপ্লোর করেন? বেসিক্যালি স্ট্রিট ফুডটাই লোকে পছন্দ করে, কেবিনটাই। স্ট্রিট ফুডে যেমন আমাদের এই ফ্রি স্কুল স্ট্রিটের ওখানে অনেক বেশ কিছু দোকান আছে যারা খুব ভালো স্যান্ডউইচ বানায়। তারপরে আপনি গেলে বাস্তা পেলেন, এদিকে অনামির কেবিন পেলেন, মোগলাই পরোটা, এগুলো সব এর মধ্যে পড়ে। এগুলো স্ট্রিট ফুডটা বেশি লোকে অ্যাকসেপ্ট করে। আর আমাদের ডেকার্স লেনের যে হেরিটেজটা আছে, মানে ওটাও তো অলমোস্ট হেরিটেজ হয়ে গেছে। আসলে ডেকার্স লেনটা তো প্রবলেমটা কি হয়, আমরা যখন সকালবেলা ট্যুরটা শুরু করি দোকানে থাকে না, তো আমরা কি হ্যাঁ আমরা এখন কি করেছি, এখন করতে করতে আমাদের কিছু লোকের সঙ্গে পরিচিত হয়ে গেছে। তো আমরা যখন ওয়াক থাকে তাদের ফোন করে বলি যে আমাদের কিন্তু এই যে 30 জন বা 40 জন খাবে, তুমি ব্রেকফাস্ট দিয়ে দিও। আচ্ছা, ওরা বানিয়ে রাখে, কারণ ওই সময়টা তো খোলে না। আর যেটা খোলা থাকে সেটা টেইটি বাজারে। এটা কারণ আমরা শনিবার টেইটি বাজারটা তো আপনি বলছেন একদম আনহাইজেনিক হয়ে গেছে, একদম আনহাইজেনিক হয়ে গেছে। আচ্ছা, আমি এবার জানতে চাইবি যে কলকাতার যে হেরিটেজ ওয়াকটা, এটা কারা কারা উৎসাহ নেয়, মানে কোন কোন ধরনের, মানে এজ গ্রুপ এবং জনগোষ্ঠীগত বিভাজন? আমরা তো প্রথমে চেয়েছিলাম যে স্কুল কলেজের স্টুডেন্টসরা আসুক, কেন তারা যদি একটু 3 ঘন্টা হেঁটে ঘুরে, বরঞ্চ একটা মুভি দেখার থেকে অনেক কিছু শিখে যাবে। একটা শহর, যেই শহরটাকে আমি থাকি, সেই শহরটার মধ্যে এত ইতিহাস, আর সেটা যদি আমি সেটাই না জানি, তো আমরা কিন্তু পাই আমাদের কিরকম সব এজের লোকই আছে, বয়স্করাও আছে এবং হ্যাঁ, এবার এটা কিন্তু ব্যাপার আছে আপনার 3 ঘন্টায় যে টানা হাঁটতে তা নয়। আমরা তো একটা জায়গায় বসছি, একটা সিনিকক্সে গেলাম, সেখানে বসলাম, সেটার গল্প শুনলাম, যখন আবার সেন্ট জনসে গেলাম, সেখানে বসলাম, দেখলাম, গল্প শুনলাম, এরকম করতে করতে 3 আওয়ার্স। আপনাকে টানা 3 ঘন্টা হাঁটতে হবে এরকম ব্যাপার নেই। তো অনেক বয়স্ক লোক প্রয়াস, এবং মানে বাঙালি নাও এমন লোক আছে। অন্য প্রদেশের লোকদের মধ্যে কারা আসেন মূলত? আমাদের সঙ্গে তো সাউথ ইন্ডিয়ান্স যায়, খুব সাউথ ইন্ডিয়ান্স যায়। তারপরে অনেক সময় 3-4 জন এলো, হয়তো ধরুন মহারাষ্ট্র থেকে, তারা বললো আমরা একটা ওয়াক করবো, আমাদের একটা অ্যারেঞ্জ করে দিন। তো আমরা ট্যুর গাইড সেট করে ওনার সঙ্গে পাঠিয়ে দিলাম। ওরা যায় এইভাবে। আপনার মোটামুটি আমরা চাইছি যে স্টুডেন্টরা করুক, তার জন্য আমরা যে খুব বিশাল একটা প্রফিট নিয়ে করা কমার্শিয়াল ভেঞ্চার, কিন্তু আমরা চাইছি যে মোর উইথ সোশ্যাল। আপনার ফোন নাম্বারটা যদি আমাদের দর্শকদের বলে দেন। আমরা সাধারণত কোনো পার্সোনাল প্রমোশন করি না, বাট আমাদের মনে হয়েছে এই হেরিটেজটা ওয়ার্কটা পিপল শুড নো মোর অ্যাবাউট ইট। তো ডাইরেক্টলি আপনার সঙ্গে যোগাযোগ করতে হলে আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। আমার 9330212524। আর একবার একটু বলে দিন। 9330212524। হ্যাঁ, আপনারা ফোন নাম্বারটাও তাহলে বাবিনের পেয়ে গেলেন, যে বাবিন মূলত যে হেরিটেজ ওয়ার্কটা করেন। তবে বাবিনের এটা জীবিকা না, কারণ এটা ব্রেড অ্যান্ড বাটার করতে গেলে মুশকিল হয়ে যাবে, ব্রেড বা বাটার কোনোটাই জুটবে না। বাবিন বেসিক্যালি অপারেশনে থাকেন, ট্যুর অপারেশন, গোটা দেশ জুড়ে উনি মানুষকে সঙ্গে নিয়ে। আমরা আবার এই ট্যুরটাকে লোকে ইন্টারেস্টিং করার জন্য আমরা প্রত্যেক শনিবার একটা করে অডিও স্টোরিজও করি। গুড, পডকাস্টের মতো। হ্যাঁ, ব্রডকাস্টের মতো। ভেরি গুড। তো আমরা অনেক শুভেচ্ছা থাকলো বাবিনের এটা একটা ভালো, এটা আমাদের শহরকে নিয়ে কাজ করছেন, শহরের ইতিহাস জানছেন। তো আপনাদের সবাইকে ধন্যবাদ বাবিনকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য, এবং আপনাদের অবশ্যই যারা এতক্ষণ আমাদের সঙ্গে থেকেছেন, দেখতে থাকুন ওঙ্কার বাংলা।